মায়ুন পাহাড়ি অঞ্চলের পার্লিকুঠি কৃষাণ নামের এক রহস্যময় মন্দির, যেখানে সন্ধ্যার পর থেকে কেউ প্রবেশ করতে চায় না। লোকেরা বলে প্রতি রাতে নাকি সেখানে গান্ধাররা এসে কৃষ্ণাকে গান শোনায়, যে গান বা মিউজিক যদি কোনো সাধারণ মানুষ শোনে তাহলে সে পাগল হয়ে যায়। এছাড়া এই মন্দিরের দিঘিতে রয়েছে এক বিশাল আকৃতির সাপ, যা কিনা এই মন্দিরকে রক্ষা করে আসছে শত শত বছর ধরে। কি রহস্য লুকিয়ে আছে এই মন্দিরে জানবো আজকের এই গল্পে, যার নাম মায়ুন। গল্পের শুরুতেই আমরা পাহাড়ে অবস্থিত একটি মন্দিরের দৃশ্য দেখতে পাই, যেখানে সন্ধ্যা নামতেই সবাই দ্রুত মন্দির খালি করে দিচ্ছিল। পুরাহিত অথবা সাধারণ মানুষ কেউই কখনো এই মন্দিরে রাত্রের বেলা থাকে না। কোনো এক শক্তির ভয়ে তারা এখানে থাকতে ভয় পায়। তবে ওই দিন মন্দিরের পুরাহিত যখন সকল প্রদীপ নিভিয়ে মন্দির থেকে বের হতে যাচ্ছিল, তখন তারই ভাগ্নে, যে কিনা তারই সাথে এই মন্দিরের পূজা করত, সে হঠাৎই জেদ করতে শুরু করে যে সে মন্দিরে আজ রাতে থেকে দেখবে যে রাতে এই মন্দিরে কি হয়। সেই সাথে সে ভিডিও রেকর্ড করবে এবং সেটা ইউটিউবে ছাড়বে। তবে তার মামা একদমই কথায় রাজি হয় না। তবে সে কিছু বলার আগেই দেখতে পায় সেখানে তো ওই ছেলেটি ছিলই না। ছেলেটির নাম ছিল মূর্তি। সবাই মিলে মূর্তিকে হন্যে হয়ে পুরো মন্দিরে খুঁজতে আরম্ভ করে, কিন্তু সে যেন কোথাও ছিল না। এত খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে সবাই নিরাশ হয়ে পড়ে। সময় পেরিয়ে রাত হয়ে আসছিল, তাই বাকিরাও হাল ছেড়ে দেয় এবং মন্দির থেকে বেরিয়ে যায় মূর্তিকে না খুঁজেই। সবাই বেরিয়ে যাওয়ার পর রাত হয়ে এলে আমরা মূর্তিকে দেখতে পাই, যে কিনা ওই মন্দিরেই লুকিয়ে ছিল। তার পরিকল্পনা ছিল রাতে মন্দিরে কি হয় সবকিছু নিজের চোখে দেখা এবং তা ভিডিও রেকর্ড করা। তবে রাত বাড়তেই তার ফোনটা হঠাৎই নষ্ট হয়ে যায়, ফলে একটা পরিকল্পনা তো ভেস্তে যায়। এমন সময় আমরা দেখতে পাই মন্দিরে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। একটা দেওয়ালের মধ্যে নিজে থেকে একটা সুড়ঙ্গের সৃষ্টি হয়েছে। হঠাৎই মূর্তির যেন কিছু একটা হয়ে যায়। সে চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং পাগলের মতো ছটফট করতে থাকে। এমন সময় আমরা ওই মন্দিরের ভেতর বিশাল বড় এক সাপ দেখতে পাই, যে কিনা মূর্তির দিকেই তেড়ে আসে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা একটা নিউজ রিপোর্ট দেখতে পাই, যেখানে পৌরাণিক মূর্তি নিয়ে গবেষণা করা কিছু লোকের মৃত্যুর খবর প্রকাশ করা হচ্ছিল। এই লোকগুলোকে কে খুন করেছে বা কারা খুন করেছে অথবা কিভাবে খুন করেছে এই ব্যাপারে কেউই কিছু জানে না, শুধুমাত্র তাদের লাশ পাওয়া গিয়েছে। তাই এই ব্যাপারটা নিয়ে সকলে বেশ চিন্তিত। এরই মধ্যে আমরা আর্জুন নামের একজন লোককে দেখতে পাই, যে কিনা খুবই স্মার্ট ছিল। সে এবং তার টিম পৌরাণিক মূর্তি নিয়েই কাজ করত। তার এই সকল বিষয়ে অনেক বেশি জ্ঞান ছিল। তার কথাবার্তা থেকে আমরা ধারণা করতে পারি যে সে এই সকল পৌরাণিক জিনিসগুলোকে নিজের দেশের সম্পদ মনে করে এবং যে সকল মানুষেরা এই সম্পদ চুরি করে বিদেশে পাচার করে সেই সকল মানুষদেরকে সে ঘৃণা করে। এরকমই একজন মানুষ ছিল সান্স ফেরারো, যার ব্যাপারে এখন পুলিশেরা বসে আলোচনা করছিল। এই সান্স ফেরারো এই দেশ থেকে বহু সম্পদ চুরি করেছে বলে সকলে ধারণা করে। সেই সাথে এতদিন যাবৎ যে সকল পৌরাণিক মূর্তির বিশেষজ্ঞদের মৃত্যু হচ্ছিল, সেই সকল ব্যক্তির মৃত্যুর পেছনেও এই সান্স ফেরারোই দায়ী বলে সকলে মনে করে। তবে তাকে ধরা এতটা সহজ নয়, যেহেতু সে দেশের বাইরে থাকে। তাকে এবং এই দেশে থাকা তার সাথীদেরকে ধরার জন্য খুব স্মার্ট কোনো পুলিশ টিমের প্রয়োজন। এই মুহূর্তে আমরা দেবরাজ নামের একজন লোককে দেখতে পাই, যে কিনা এক মন্দিরে পূজা করতে গিয়েছিল। সেখানে সে বেশ বড় অঙ্কের টাকা ডোনেট করে, যা দেখে মন্দিরের পূজারী বেশ খুশি হয়ে যায়। পরদিনও মন্দিরের পূজারীকে অবাক করে সে আরো বেশি টাকা ডোনেট করে। তার ভক্তি এবং শ্রদ্ধার জন্য তাদের দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। এমনকি সে তো পূজারীকে বাবা এবং তার স্ত্রীকে মা বলে ডাকতে আরম্ভ করে। তাদেরকে বিভিন্ন ধরনের গিফটও দেয়। এভাবে একদিন মন্দিরের সংস্কারের সময় সে পূজারীকে বলে সেখানকার মূর্তিটিরও সংস্কারের প্রয়োজন। পূজারী যদি তাকে একবার সুযোগ দেয় তাহলে সে এই মূর্তিটিকেও সংস্কার করে দিবে। পূজারীর কথা শুনে বেশ দ্বিধায় পড়ে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই মন্দিরের পূজারী তার হাতে ওই মূর্তি তুলে দিয়েছে এবং সে সেটা সংস্কারের বাহানায় নিয়ে যাচ্ছে। এখানে আমরা জানতে পারি দেবরাজ মূলত সান্স ফেরারোর সাথে কাজ করত এবং তার কথাতেই সে এই সকল মূর্তি চুরি করে বিদেশে
পাচার করে দিত। দেবরাজ আসলে বেশ ভয়ানক একজন লোক ছিল। তার সাথে কাজ করা মূর্তি সংস্কারের দায়িত্ব পালন করা একজন লোককে দেখতে পায় যে কিনা তাকে ধোঁকা দিত। এটা জানার পর দেবরাজ তাকে বিষাক্ত গ্যাস দ্বারা মেরে ফেলে, অর্থাৎ সে কাউকে দ্বিতীয়বার সুযোগ দিত না। আর এখানেই আসে একটা মজাদার টুইস্ট। অর্জুন মূলত দেবরাজের হয়েই কাজ করত। সে যতই দেশপ্রেমের কথা বলুক না কেন, সে মূলত দেশের বিরুদ্ধে গিয়ে এই সকল মূর্তি পাচারের কাজ করত। সে যে কোনো পৌরাণিক জিনিস দেখেই তার ইতিহাস বলে দিতে পারত, অর্থাৎ এটা কবে বানানো হয়েছিল, কত ওজন ইত্যাদি। আর এই সকল ভালো জ্ঞানকে সে খারাপ কাজে ব্যবহার করত। অর্থাৎ সে এখানে দেবরাজের কাছ থেকে মূর্তি নিয়ে যেত এবং অবিকল সেরকমই একটি নকল মূর্তি বানিয়ে দেবরাজকে দিত, যেটা দেবরাজ পরবর্তীতে মন্দিরে দিয়ে দিবে এবং আসল মূর্তিটা চলে যাবে দেশের বাইরে। এভাবেই তাদের কাজ বেশ ভালো চলছিল। তবে অর্জুনের মনে হয় যে আরো বড় ধরনের বাজি তাদের মারা উচিত, কেননা এই ধরনের কাজ বড় হোক বা ছোট সবকিছুতেই ঝুঁকি থাকবে। তাই বড়সড় কাজ করে একবারে রিটায়ার্ড হলেই ভালো হয়। একথাই দেবরাজও সম্মতি জানায়। সে বলে সে বড় ধরনের কোনো কিছুর খোঁজ করবে এবং অর্জুনকে জানাবে। অর্জুন এই কথায় রাজি হয়ে যায়। এর কিছুদিন পর অর্জুন যখন বসে টিভি দেখছিল তখন তার কাছে ফোন আসে দেবরাজের। দেবরাজ এখানে তাকে বড়সড় একটা ডিলের ব্যাপারে জানায়। এই ডিলটা ছিল মায়ুন অঞ্চলের মন্দিরের ব্যাপারে। সেখানে দুটো মন্দির রয়েছে, যেখানকার ছোট মন্দিরে পাওয়া পুঁথি অনুযায়ী তারা জানতে পেরেছে যে বড় মন্দিরে নাকি গুপ্তধন লুকানো আছে, যে ব্যাপারে এখনো পর্যন্ত সরকার কিছুই জানে না। আর এই কারণেই দেবরাজ চাই অর্জুন যেন নিজেই এই গুপ্তধন খোঁজার কাজটি করে। অর্জুন জিজ্ঞাসা করে সে কিভাবে সেখানে যাবে। উত্তরে দেবরাজ বলে সেখানে অনুসন্ধানের কিছু কাজ চলছে, যার প্রধান হলো বাসুদেব নামের একজন প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞ। তারই তত্ত্বাবধানে অর্জুনকে চিঠি পাঠানো হবে। অর্জুন বলে বাসুদেব তো বেশ করা, তার তত্ত্বাবধানে থেকে সে গুপ্তধন খোঁজার কাজ কিভাবে চালাবে। উত্তরে দেবরাজ বলে অর্জুনের থাকার স্থান একদমই আলাদা করা হবে, যে কারণে প্রতি রাতেই অর্জুনের কাছে যথেষ্ট পরিমাণে সুযোগ থাকবে। এখন এই উদ্দেশ্য নিয়ে অর্জুন রওনা হয় মায়ুন পাহাড়ি অঞ্চলের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে সে যখন বেজের ভেতরে প্রবেশ করছিল তখন সেখানে থাকা একটা মাটির কলসের টুকরে তার পা লাগে এবং সেটা ভেঙে যায়। এই জিনিসটা অনুসন্ধান করে মাটির নিচ থেকে খুঁজে বের করেছিল সঞ্জনা নামের এক মেয়ে। সে মূলত বাসুদেবের হয়ে কাজ করত। সঞ্জনা এখানে অর্জুনের উপর ভীষণ রেগে যায়, তবে অর্জুন খুব একটা পাত্তা দেয় না। পরবর্তীতে সঞ্জনা জানতে পারে অর্জুন একজন এক্সপার্ট এবং তার আন্ডারেই সঞ্জনা ডিকে এবং মাদানকে কাজ করতে হবে। সেখানে দেবরাজও ছিল। অর্জুন এবং দেবরাজ এখানে এমন ভাব করতে থাকে যেন তারা একজন আরেকজনকে চেনেই না। এখানে তারা একটা কয়েন খুঁজে পেয়েছিল, যে কয়েনটিকে তদন্তের জন্য বাসুদেব ল্যাবে পাঠাতে চাইছিল। তবে সেটা পাঠানোর আগেই অর্জুন তা হাতে নেয় এবং সব বলে দেয় যে এই কয়েনের ওজন কত, এটা কবে বানানো হয়েছিল, এতে কিসের ছবি আছে ইত্যাদি। এইসব কিছু শুনে সেখানে থাকা সবাই বেশ ইমপ্রেস হয়ে যায়, সেই সাথে সঞ্জনাও। এখন ওই স্পটেই অর্জুনের থাকার ব্যবস্থা করা হয়। তাঁবুতে প্রবেশের পর একটা জানালা দিয়ে সে দূর থেকে পাল্লিকুঠি কৃষাণ মন্দিরটি দেখতে থাকে এবং তার সাথে থাকা লোকটিকে জিজ্ঞাসা করে যে আজ রাতে সে ওই মন্দিরটিকে ঘুরে দেখতে পারবে কিনা। উত্তরে লোকটি জানায় সন্ধ্যা নামার পর থেকে ওই মন্দিরে কারোর প্রবেশ নিষেধ। ফলে অর্জুনেরও আর কিছুই করার থাকে না। ওই মুহূর্তে সে দেখতে পায় দূরে পাথরের ওপর একজন লোক দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে পর মুহূর্তেই সে দেখতে পায় কেউই নেই, যে জিনিসটা দেখে অর্জুন বেশ অবাক হয়। পরদিন সকালে সে দেবরাজের সাথে দেখা করতে আসে, কেননা বাসুদেব ওই দিন 2 দিনের জন্য শহরে গিয়েছিল। এ কারণেই এটাই তাদের জন্য উপযুক্ত সময়। এখানে অর্জুনকে দেবরাজ একটা পুঁথি দেয়, যে পুঁথিতে ওই মন্দিরের ব্যাপারে লেখা ছিল 900 বছর পূর্বে এই অঞ্চলে যে রাজা ছিল তার শাসন আমলে মানুষের মধ্যে বেশ দরিদ্রতা দেখা দিয়েছিল, যে কারণে অনেক মানুষরা মারাও যাচ্ছিল। এমন পরিস্থিতি দেখে রাজা নিজেও অসুস্থ হয়ে পড়ে। তাই তো তার ছেলে এই পরিস্থিতি মোকাবেলার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় এবং চলে যায় পাশের রাজ্যে আক্রমণ করতে। সেখানে আক্রমণ করে খুবই কৌশলতার সাথে সে একটা রাজ্যের অর্ধেকটা দখল করে নেয় এবং সেখান থেকে সকল হীরা মুক্ত সোনা জহরাত নিয়ে নিজের রাজ্যে ফিরে আসে, যার ফলে তার রাজ্যের সকল দুর্দশা দূর
দূর হয়। ওই সময় সেই মন্দিরের পেছনে একটা দরজা বানিয়েছিল যা কখনোই খোলা হয় না। এ থেকেই ধারণা করা যায় যে ওই দরজার পেছনেই গুপ্তধন লুকানো আছে। তাই অর্জুনকে দ্রুত সময়ের মধ্যে সেখান থেকে গুপ্তধন উদ্ধার করতে হবে। একথা শুনে অর্জুনও প্রস্তুত হয়ে যায় নিজের নতুন মিশনে। তারা এখানে খুশিই হচ্ছিল, এমন সময় সেখানে প্রবেশ করে সঞ্জনা, ডিকে এবং মাদান। তারা দেবরাজের এই টিমের অংশ জানার পর অর্জুন খুব একটা খুশি হয় না। তার মনে হচ্ছিল দেবরাজ হয়তোবা তাকে পুরোপুরিভাবে বিশ্বাস করে না, আর এই জন্য টিমে আরো নতুন মেম্বার আনছে। তখন দেবরাজ তার ভুল ভাঙায়। আসলে এই তিনজন অনেক আগে থেকেই এই প্রজেক্টের উপর কাজ করছে, তাই তাদের ধারণার প্রয়োজন হবে অর্জুনকে ওই জায়গা থেকে দ্রুত সময়ের মধ্যে গুপ্তধন বের করতে। আর একবার যদি এই গুপ্তধন তাদের হাতে পৌঁছে যায় তাহলে তারা সবাই সারা জীবনের জন্য সেটেল হয়ে যাবে। তাই তারা তিনজন মিলে এবার অর্জুনের সাথে হাত মেলায় এবং তার আন্ডারে থেকে এই সকল অবৈধ কাজ চালিয়ে যায়। তারা ওই মন্দিরে গিয়ে বিভিন্ন রকমের তল্লাশি চালাতে থাকে। ওই মন্দিরে কোথায় কি আছে, ব্লুপ্রিন্ট সবকিছুই তারা বের করতে চাইছিল। এদিকে পুলিশও তাদের তদন্ত চালিয়ে যাচ্ছিল। বাসুদেব তাদেরকে সাহায্য করছিল এই সকল তদন্তের ক্ষেত্রে। আমরা জানতে পারি তারা বেশ কিছু লোকদেরকে সন্দেহ করছে, তবে এখনই তাদেরকে ধরতে চাইছে না, কেননা তাদেরকে গ্রেফতার করা হলে সান্স ফেরারোকে কখনোই ধরা সম্ভব হবে না। সান্সকে আগে দেশে আনতে হবে আর এরপরই সবাইকে একসাথে গ্রেফতার করতে হবে। ফলে এখন ক্লু থাকা সত্ত্বেও পুলিশরা কিছুই করতে পারবে না। আপাতত আমরা অর্জুনদেরকে দেখতে পাই। ওই রাতেই সঞ্জনা ওই মন্দিরের ব্লুপ্রিন্ট নিয়ে অর্জুনের কাছে আসে। এই ব্লুপ্রিন্টের মাধ্যমে এবং একটি ডিভাইসের সাহায্যে অর্জুন জানতে পারে ওই মন্দিরের বাইরে একটা ছোট্ট সুড়ঙ্গ আছে। তার ধারণা এই সুড়ঙ্গ হয়তো বা ভেতরের ওই মূর্তির নিচে গিয়ে খোলে। এই কথা বলতে না বলতেই কারেন্ট চলে যায়। তখন সঞ্জনা মোমবাতি জ্বালিয়ে এনে তার সামনে আসে। আমরা বুঝতে পারি অর্জুন এবং সঞ্জনা একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল, আর এই ব্যাপারটা তারা দুজনই বুঝতে পারছিল। তাই তো পরবর্তী কয়েকটা দিন কাজের মধ্য দিয়ে তাদের সময় বেশ ভালোই কাটে। এরই মধ্যে অর্জুন বুঝতে পারে গুপ্তধনের রহস্যের জন্য ভেতরের মূর্তির কাছে তাকে পৌঁছাতে হবে, কারণ মন্দিরের বাইরের দেওয়ালে এমন কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। তাই তার ধারণা মন্দিরের ভেতরেই এই সকল গুপ্তধন লুকানো আছে। তখন মাদান জানায় মন্দিরের ভেতরে তল্লাশি চালানো এতটাও সহজ ব্যাপার হবে না। এর জন্য তাদেরকে এই মন্দিরের ট্রাস্টি অর্থাৎ কৃষ্ণা পানাইকানের পারমিশনের প্রয়োজন হবে। সে খুবই কঠোর মানুষ এবং তার কাছ থেকে পারমিশন নেওয়াটাও এতটাও সহজ হবে না। তখন অর্জুন বলে সেই কাজের জন্য বাসুদেবের সাহায্য নিবে। পরদিনই বাসুদেবকে সাথে নিয়ে তারা চারজন পৌঁছে যায় কৃষ্ণা পানাইকানের বাড়িতে। সেখানে পৌঁছাতেই তাদেরকে একরকম ভেষজ পানীয় খেতে দেওয়া হয়, যা বেশ কড়া ছিল। কিছু সময়ের মধ্যে কৃষ্ণা পানাইকান সেখানে আসে। আমরা বুঝতে পারি সে খুবই ধর্মভীরু একজন ব্যক্তি। সে কিছুতেই অনুসন্ধানের জন্য কাউকে মন্দিরের ভেতরে প্রবেশের অনুমতি দিতে রাজি ছিল না। সে যদি সরকারের পক্ষ থেকেও এসে থাকে তবুও সে রাজি না, কেননা তার মতে দেবতাদের ব্যাপার নিয়ে খেলা যায় না। এখানে অর্জুনের টিমের সাথে তার বেশ তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সে বেশ রেগে যায় এবং তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। ফলে অর্জুনেরও আর বুঝতে বাকি থাকে না যে তারা সোজা পথে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে না। তাই অর্জুন এখানে বাসুদেবকে বোঝাতে ব্যস্ত ছিল যে কি জন্য তাদের মন্দিরের ভেতরে প্রবেশ করা বেশি জরুরি। তখন বাসুদেব তার সামনে একটি পুঁথি মেলে ধরে, যে পুঁথিতে এই মন্দিরের ইতিহাস লেখা ছিল। মহাভারতের যুদ্ধের সময় গান্ধারী যখন নিজের 100 সন্তানকে হারিয়ে পুরোপুরি নির্বংশ হয়ে গিয়েছিল, তখন সে রাগের মাথায় শ্রীকৃষ্ণকে অভিশাপ দেয় যে সেও একদিন গান্ধারীর মতো করে নিজের বংশকে হারাবে, নির্বংশ হয়ে যাবে। এই অভিশাপ শুনে কৃষ্ণা ভীষণ কষ্ট পায়। মন খারাপ করে সে একটি গাছের নিচে বসেছিল। এমন সময় কয়েকজন গান্ধার্ব সেখানে আসে এবং কৃষ্ণার মন খারাপ দেখে তার মন ভালো করার জন্য সঙ্গীত শুরু করে। যে সঙ্গীত শুনে কৃষ্ণার মন এতটাই শান্ত হয় যে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। তাই তো ওই স্থানে কৃষ্ণার মন্দির বানানো হয়। লোকমতে এখনো পর্যন্ত এই মন্দিরের ভেতরে রাতে গান্ধার্বরা এসে ওই সঙ্গীত বাজায়, যে সঙ্গীত কোনো মানুষ সহ্য করতে পারে না। যে শোনে সেই পাগল হয়ে যায়। অর্জুনের এই সকল কথায় বিশ্বাস হচ্ছিল না, তাই সে এই ব্যাপারে আরেকটু বেশি তদন্ত করে। ওই রাতে এলাকার ভেতর একটা উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানে অর্জুন যায় এবং তার পরিচিত একজন লোকের সাথে কথা বলে। এই লোকটিও তাকে মন্দিরের ভেতরে রাতে যেতে মানা করে। তার মতে এই
মন্দিরের তৈরি হওয়াটাই বেশ আশ্চর্যজনক ব্যাপার। এই পাহাড়ের উপর পাথরের মধ্যে কে মন্দির বানাবে? এই মন্দিরে অনেক রহস্য লুকিয়ে আছে। পূর্বের অনেক রাজা রানীরা এবং ইংরেজরা এই ব্যাপারে বিশ্বাস না করে ভেতরে প্রবেশ করেছে এবং তারা প্রত্যেকে পাগল হয়ে বের হয়েছে। অর্জুনের মতে এই সকল বিষয় লোকেদের বানানো, কেননা এই ব্যাপারগুলো ঘটতে নিজের চোখে কেউই দেখেনি। এ কথা শুনে লোকটি চুপ হয়ে যায় এবং সেখান থেকে গিয়ে একটা কাগজের টুকরো নিয়ে আসে। সে জানায় বেশ কিছু বছর আগে একজন লোক পেইন্টিং করার জন্য মন্দিরের ভেতরে রাতে থেকে গিয়েছিল। পরদিন সকালে মন্দিরের ভেতরে থাকা পুকুরের পাড়ে তার লাশ পাওয়া যায়, যেখানে তার হাতে আঁকা এই ছবিটি ছিল। অর্জুন জিজ্ঞাসা করে এই কাগজটি তাহলে তার কাছে কিভাবে এলো? লোকটি উত্তরে জানায় যে লোকটি মারা গিয়েছিল সে আর কেউ নয় বরং তারই পিতা ছিল। একথা শুনে অর্জুন বেশ অবাক হয়। এই কাগজে আঁকা ছিল এক বিশাল আকারের সাপের ছবি। এই ছবি দেখে অর্জুনের মনে আরো বেশি সন্দেহ জাগে। তাই সে পরদিন থেকে নিজেই ওই মন্দিরের তদন্ত করতে শুরু করে। মন্দিরের বিভিন্ন স্থানে লোকজনের অগোচরে সে নিজের ডিভাইস রেখে দেয়, যাতে করে রাত্রেবেলা এই মন্দিরের মধ্যে কি ঘটে তা সে বাইরে থেকেই জানতে পারে। এরই সাথে সে আপাতত মৌমাছির আকৃতির একটি ড্রোন ছেড়ে দেয় মন্দিরের ভেতর এবং সেটিকে পরিচালনা করতে থাকে মন্দিরের ভেতরে কোথায় কি আছে তা দেখার জন্য। সকলের অগোচরে পূজা করার ফাঁকে ফাঁকে সে এই সকল কাজগুলো করছিল। এমন সময় সে সেখানে একজন লোককে দেখতে পায় যে কিনা সবার উপর নজর রেখেছিল। এই লোকটি মূলত কৃষ্ণা পানাইকারের লোক ছিল। সে মন্দিরের দায়িত্বে সকলের উপর নজর রাখছিল। তার চোখ ফাঁকি দিতে গিয়েই অর্জুনের ড্রোনটি বিপদে পড়ে যায়, যা সামলে অর্জুন কোনো মতে তার পর্যবেক্ষণ চালিয়ে যায়। এভাবেই সে পৌঁছে যায় কৃষ্ণার মূর্তির কাছে, যেখানে চারিদিকের দেওয়ালে স্ক্যান করার পর সে ওই ড্রোনটি নিয়ে বেরিয়ে যায় মন্দির থেকে। সন্ধ্যা নেমে আসে এবং মন্দির পুরোপুরিভাবে খালি করে দেওয়া হয়। আমরা দেখতে পাই অর্জুন যে ডিভাইসগুলো মন্দিরে রেখে এসেছিল সেগুলো মূলত ওই আওয়াজের জন্য, যে আওয়াজগুলো রাতে পুরো মন্দিরে শোনা যেত। তাই তো অর্জুন অপেক্ষা করছিল ওই আওয়াজের। সে যখন নিজের তাঁবুতে বসে এই জিনিসের অপেক্ষা করছিল, হঠাৎই 12টা বাজার সাথে সাথে তার কানের হেডফোনে অনেক তীব্র আওয়াজ আসতে শুরু করে। এই আওয়াজ এতটাই তীব্র ছিল যে ভেতরে থাকা ডিভাইস কাঁপছিল। অর্জুনও যেন এই আওয়াজ সহ্য করতে পারছিল না। এভাবেই আওয়াজটি বাড়তে বাড়তে এক পর্যায়ে ভেতরে থাকা ডিভাইসটি নষ্ট হয়ে যায়। অর্জুন বুঝে উঠতে পারছিল না এইমাত্র কি ঘটলো। এমন সময় সে বাইরে জঙ্গল দিয়ে কাউকে যেতে দেখতে পায়। তার পিছু করতেই অর্জুনের উপর 3 জন লোক আক্রমণ করে। অর্জুনও বা কম কিসের, সে ওই 3 জন লোককে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। এদিকে ওই রাতেই এই অঞ্চলে একজন স্বামী আসে, যার সাথে দেখা করতে কৃষ্ণা পানাইকার যায়। কৃষ্ণা পানাইকার তাকে জিজ্ঞাসা করে যে সে হঠাৎই এখানে কেন এলো। লোকটি খুব রহস্যজনকভাবে উত্তর দেয় সবকিছুরই সঠিক নিয়ম এবং সময় আছে। কৃষ্ণা পানাইকার যেন আগামীকাল রোহিণী নক্ষত্র উপলক্ষে একটা উৎসবের আয়োজন করে। কৃষ্ণা পানাইকারও একথাই রাজি হয়ে যায়। পরদিন সকাল থেকেই এই উৎসব উদযাপিত হয় পাল্লিকুঠি কৃষাণ মন্দিরে। সেখানে অর্জুন এবং সঞ্জনা দুজনই যায় এবং মন্দিরের এক পূজারীর সাথে কথা বলার মাধ্যমে তারা জানতে পারে প্রত্যেক বছরই এই উৎসব উদযাপিত হয়। প্রত্যেক বছরই এখানে একটা হাড়ি ফাটানোর উৎসব করা হয়, যেখানে একটা ছেলেকে কৃষ্ণা বানিয়ে তার সামনে 4টা হাড়ি ঝুলিয়ে দেওয়া হয়, যার মধ্যে থেকে যে কোনো একটাই রয়েছে মাখন। আর অদ্ভুতভাবে এখন পর্যন্ত প্রত্যেকবারই ওই মাখনওয়ালা হাড়িটাই প্রথমে ফাটানো হয়। লোকমতে কৃষ্ণা নাকি নিজে আসে এই হাড়ি ফাটানোর জন্য। এখানে আরো একজন লোকের সাথে কথা বলে অর্জুন জানতে পারে যে গান্ধার্বদের গানের সুরে যখন কৃষ্ণা এখানে ঘুমিয়ে পড়েছিল তখন তার হাতে থাকা বাঁশিটি এখানেই পড়ে যায়। এরপর থেকে আর কখনোই কৃষ্ণা বাঁশি বাজায়নি, অর্থাৎ তার বাঁশিটি এখনো পর্যন্ত এই মন্দিরেই আছে। লোকটির সাথে কথা বলার সময় অর্জুন লক্ষ্য করে মাদান তার উপর নজর রাখছে, যে ব্যাপারটা তার কাছে বেশ সন্দেহজনক বলে মনে হয়। ওই রাতে তারা সবাই বসে আলোচনা করছিল, যেখানে তারা গবেষণার মাধ্যমে জানতে পেরেছে যে এই মন্দিরের ভেতরে একটা সিক্রেট দরজা আছে, আর এই গোপনীয় দরজার পেছনেই রয়েছে গুপ্তধন। ওই দরজার চাবিটি এই মন্দিরেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলো ক্লুর মাধ্যমে তাদেরকে খুঁজে বের করতে হবে। তা না হলে তারা
ওই গুপ্তধন পর্যন্ত পৌঁছাতে পারবে না। এখন তারা যার যার মতো এই সব কিছুর ব্যাপারে রিসার্চ করছিল। আমরা দেখতে পাই সত্যি মাদান আর্জুনের উপর নজর রেখে আছে। আর্জুন তখনও পর্যন্ত ওই কৃষ্ণার বাঁশির ব্যাপারেই জানার চেষ্টা করছিল, যে ব্যাপারটা মাদানও লক্ষ্য করে। আর এরপর আর্জুনের কথা মাদান শুনে ফেলে, যেখানে আর্জুন কাউকে কল করে জানাচ্ছিল যে এই মন্দিরের মাটির নিচে কৃষ্ণার বাঁশি রয়েছে, যার মূল্য যে কোনো গুপ্তধনের থেকে অনেক বেশি। মূলত এখানে আর্জুন দেবরাজকে ধোঁকা দেওয়ার ব্যাপারে ভাবছিল, যে ব্যাপারটা মাদান জেনে যায়। সেই ব্যাপারে দেবরাজকে জানিয়েও দেয়। দেবরাজ এতে করে ভীষণ ক্ষেপে যায় আর্জুনের উপর। দেবরাজই মূলত মাদানকে আর্জুনের পিছে লাগিয়েছিল আর্জুনের উপর নজর রাখার জন্য। সে এখানে মাদানকে বলে মাদান যেন শেষ পর্যন্ত আর্জুনের কথা মতোই কাজ করে। আর এরপর আর্জুন যখন গুপ্তধন সেখান থেকে উদ্ধার করে নিয়ে চলে আসবে, তখনই তারা আর্জুনের উপর আক্রমণ করবে এবং তাকে মেরে ফেলবে। মাদানও ব্যাপারটা মেনে নেয়। সে চলে যাওয়ার পর দেবরাজ কল করে ফেরারোকে। ফেরারো তখন কলম্বিয়াতে ছিল, যেখান থেকে রওনা দিলে এক রাতের মধ্যেই সে এখানে পৌঁছে যাবে। তাই দেবরাজ তাকে তৈরি থাকতে বলে, কারণ এবার তারা এত বেশি স্বর্ণ এবং গুপ্তধন পেতে চলেছে যে তাদের আর কোনো কাজ করার প্রয়োজন হবে না। ফেরারো নিজে এসে এই সকল গুপ্তধন পর্যবেক্ষণ করবে। আর এই ব্যাপারটা দেবরাজ আর্জুনকেও জানায়, যার ফলে আর্জুন বেশ চিন্তায় পড়ে যায়, কারণ ফেরারো আসলে তো সে তাদেরকে ধোঁকা দিতে পারবে না। এদিকে পরদিন সকালেই ওই এলাকার মিনিস্টার সরাসরি আসে বাসুদেবের সাথে দেখা করতে। সেও মূলত জেনে গিয়েছিল মন্দিরের ভেতরে থাকা ওই গুপ্তধনের ব্যাপারে। সে বাসুদেবকেও এই ব্যাপারে জানায়। সে জানায় যে সরকার খুব শীঘ্রই এই ব্যাপারে জেনে যাবে, তবে তার আগেই বাসুদেব যেন ওই মন্দিরের ভেতরে থাকা ওই সিক্রেট দরজা খুঁজে বের করে এবং সেখানে থাকা সকল গুপ্তধন নিজের আওতায় নিয়ে নেয়, যাতে করে তারা বেশিরভাগ গুপ্তধন নিজেদের কাছে রেখে মাত্র 10% তুলে দিতে পারে সরকারের হাতে। মূলত আগামীকাল সকালেই ওই মন্দিরের উপর রেভিনিউ ডিপার্টমেন্ট তল্লাশি চালাতে চলেছে। যে ব্যাপারে জানার পর দেবরাজ এবং আর্জুন সহ তাদের পুরো টিম চিন্তায় পড়ে যায়। তাদের এতদিনের সব কষ্ট তাহলে কি মাটি হয়ে গেল? আর এত সহজে তারা এটা মাটি হতে দিবেও বা কিভাবে? তাই তারা ঠিক করে যে আজ রাতেই তারা মন্দিরের ভেতরে প্রবেশ করবে ওই গুপ্তধন উদ্ধারের উদ্দেশ্যে। ডিকে এই কথাই রাজি হয় না, কারণ সন্ধ্যার পর এই মন্দিরে প্রবেশ নিষিদ্ধ ছিল। সকলে বেশ ভয় পেত। ডিকেও এই ব্যাপারে বিশ্বাসী ছিল। তখন অর্জুন বলে সবাইকে জীবিত বের করার দায়িত্ব তার কাঁধে। সে সবাইকে যেভাবে ভেতরে নিয়ে যাবে ঠিক সেইভাবেই বাইরে নিয়ে আসবে। ফলে বাধ্য হয়ে ডিকেকেও রাজি হতে হয়। মন্দিরে প্রবেশের পর তারা মাত্র 12 ঘন্টা সময় পাবে ওই গুপ্তধন খুঁজে বের করার জন্য। আর এরপর 6টার মধ্যে তাদেরকে পৌঁছাতে হবে গোডাউনে, যেখানে সান্স ফেরারো তাদের জন্য অপেক্ষা করবে। তার হাতেই সরাসরি তুলে দিতে হবে এই গুপ্তধন। দেবরাজ এবং আর্জুনের ডিল এইভাবেই ফাইনাল হয়। আর এরপর আর্জুন চলে যায় প্রস্তুত হতে। প্রয়োজনীয় সব জিনিস নিয়ে তারা 4 জনই প্রস্তুত হয়ে যায়। তবে বের হওয়ার আগে আর্জুন তাদের সবাইকে এক বিশেষ প্রকারের পাতার রস দেয়, যে রস কৃষ্ণা পানাইকারের বাড়িতে গেলে তাদেরকে খেতে দেওয়া হয়েছিল। আর্জুনের মতে এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা সব পূজারীরাই সকালবেলা মন্দিরে প্রবেশের আগে এই রস পান করে। তবে আর্জুনের কথায় কোনো রকম গুরুত্ব না দিয়ে সঞ্জনা, ডিকে এবং মাদান এই রস পান করে না, বরং সেটা ফেলে দেয়। 6টা বেজে গিয়েছিল, তাই মন্দির পুরোপুরিভাবে খালি করে দেওয়া হয়। মন্দিরের যে পাশ দিয়ে সকলে বের হয় ওই পাশের ঠিক উল্টো দিক থেকে আর্জুনরা মন্দিরে প্রবেশ করে। প্রথমেই তাদেরকে এই মন্দিরে থাকা ওই সিক্রেট রুমের দরজার চাবি খুঁজে বের করতে হবে। এদিকে বাইরে থেকে দেবরাজ চেষ্টা করবে যতটা সম্ভব বাসুদেবকে দেরি করানোর, যাতে করে আর্জুনরা বেশি সময় পেতে পারে। তবে বাসুদেবের তো ইচ্ছা ছিল একদম ভোর 6টার সময় গিয়ে দরজা খোলার, যাতে করে মন্দিরে কোনো রকম ভিড় জমার আগেই তারা ভেতরে তল্লাশি চালাতে পারে। ফলে দেবরাজ কোনো মতেই বাসুদেবকে দেরি করাতে পারছিল না। এদিকে মন্দিরে প্রবেশের পর আর্জুনদের হাতে আর মাত্র 10 ঘন্টা বাকি ছিল। চাবির ক্লু খোঁজার জন্য তারা প্রথমে ঈগলের মণ্ডপে যায়, কেননা কৃষ্ণার কাছে পৌঁছাতে গেলে আগে ঈগলের সামনে দিয়ে যেতে হয়। এখন এই ঈগলের মূর্তির চারিপাশের দেওয়ালে বেশ কিছু কথা লিখিত ছিল, যেগুলো সঞ্জনা একটা কাগজে তুলে নেয়। আর এরপর জোরে জোরে সকলের সামনে পড়তে আরম্ভ করে। এখানে এই কথাগুলো এতটাই ঘুরিয়ে পিছিয়ে লেখা ছিল যে তারা কিছুতেই বুঝতে পারছিল না যে এখানে কি বলা হচ্ছে। এই মন্দিরের চারদিকে গান্ধার্বদেরও মন্দির ছিল, তাই অর্জুনের মনে হতে পারে এই মন্দিরে আরো ছড়িয়ে ছিটিয়ে অনেক ক্লু আছে। এই কারণেই তারা 4 জন চারদিকে চলে যায় ক্লুর সন্ধানে। সঞ্জনা পৌঁছে
গিয়েছিল একজন বামুন গান্ধার্বের মন্দিরে। সেখানে পৌঁছাতেই আমরা বেশ অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করতে পারি। অন্যদিকে আমরা ডিকেকে দেখতে পাই যে কিনা অন্য একটি মন্দিরের ভেতরে ছিল। হঠাৎই তার পাশ দিয়ে সে নিজেকেই যেতে দেখতে পায়, ফলে এতে করে সে বেশ অবাক হয়ে যায়। তবে খুব একটা গুরুত্ব না দিয়ে সে সামনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে মাদান পৌঁছে গিয়েছিল মন্দিরের ভেতরে থাকা ওই দিঘির কাছে, যেখানে থাকা গাছের ওপর আমরা এক বিশাল সাপকে দেখতে পাই, যেদিকে মাদান লক্ষ্য করে না। এদিকে মন্দিরের ভেতর দিয়ে হাঁটার সময় হঠাৎই সঞ্জনার পায়ের কাছে একটা শঙ্খ এসে পড়ে, যা দেখে সঞ্জনা বেশ অবাক হয়। সেটা কানে লাগাতেই এক বিকট চিৎকারের আওয়াজ শোনা যায়। সঞ্জনা সেটাকে পকেটে রেখে দেয় এবং সামনের দিকে এগিয়ে যায়। তখনই আমরা তার পেছনে ওই বামুন গান্ধার্বকে দেখতে পাই, যে কিনা বিভিন্নভাবে সঞ্জনাকে বিরক্ত করছিল। অন্যদিকে মাদানের হঠাৎই পায়ের নিচে কাটা ফুটে যায়, যা ধোয়ার জন্য সে দিঘিতে যায়। এদিকে ডিকে তার চারিপাশে নুপুরের শব্দ এবং এক মেয়ের হাসির শব্দ শুনতে পারছিল। এক পর্যায়ে ওই গান্ধার্ব নিজেই তার সামনে আসে এবং তাকে বলে মন্দিরের রাতের বেলা তাদের প্রবেশ নিষিদ্ধ, সে যেন এখনই এখান থেকে বেরিয়ে যায়। গান্ধার্বের এই ভয়ানক রূপ দেখে ডিকে ভয় পেয়ে যায় এবং তখনই সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে মাদান যখন পা ধুচ্ছিল তখন তার পায়ের থেকে কিছু রক্ত পানিতে মিশে যায়, যার ফলে ওই নাগ তার দিকে এগিয়ে আসে এবং তার পায়ের সাথে জড়িয়ে তাকে টেনে ওই দিঘির নিচে নিয়ে যায়। কোনো মতে মাদান এখানে নিজের জীবন বাঁচায় এবং ওই দিঘি থেকে উঠে আসে। তবুও ওই সাপ তার পিছু ছাড়ে না। সাপটি তাকে তাড়া করতে শুরু করে। অন্যদিকে সঞ্জনা নিজের ব্যাগের ভেতর ওই শঙ্খ খুঁজে পাচ্ছিল না। সে যখন হন্যে হয়ে তা খুঁজছিল তখনই তার সামনে আসে ওই বামুন গান্ধার্ব, যার হাতে ছিল ওই শঙ্খ। সে এখানে জাদুর রশ্মি দ্বারা সঞ্জনাকে বেঁধে ফেলে, যেটা খুলতেই সঞ্জনা এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরই মধ্যে তার দেখা হয় মাদানের সাথে, যে কিনা সাপের ভয়ে এক স্থানে লুকিয়েছিল। এরপর ওই সাপ তাদের দুজনেরই পিছু করতে আরম্ভ করে। পালাতে পালাতে তারা চলে যায় ডিকের কাছে। সেখানেও ওই সাপ তাদের পিছু করছিল, ফলে তারা তিনজনই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরই মধ্যে তাদের সামনে আসে বামনের ওই গান্ধার্ব, যাকে দেখে ডিকে এবার ভীষণ রেগে যায়। তার মনে হচ্ছিল সাপের পিছু ছাড়িয়ে তারা যদি পালিয়ে আসতে পারে তাহলে এই বামুন গান্ধার্ব আবার কি জিনিস। তাই সে তার দিকেই পাথর ছুঁড়ে মারতে শুরু করে, যা কিনা পিছ থেকে এসে উল্টে ডিকের মাথায় লাগছিল। এরই মধ্যে আবারও ওই সাপটি এসে তাদের উপর আক্রমণ করে। তারা তিনজনই পালাতে থাকে। সাপটি যখন মাদানকে প্রায় ধরেই ফেলতে যাচ্ছিল এমন সময় মাদান তার হাতের কাছে থাকা সিঁদুর ওই সাপের দিকে ছুঁড়ে মারে, যার ফলে সাপটি সেখান থেকে চলে যায়। এদিকে ডিকে দৌড়াতে দৌড়াতে গান্ধার্বের পায়ের কাছে এসে পড়ে। এই গান্ধার্বটি এবার ডিকেকে লালসার লোক দেখাতে থাকে। ডিকেও মনমুগ্ধ হয়ে তার দিকেই দৌড়ে যাচ্ছিল। এভাবেই একটা লোহার টুকরো তার মাথায় ঢুকেই যেত এমন সময় সেখানে চলে আসে অর্জুন, যে কিনা ডিকের এই অবস্থা দেখে তাকে একটা চড় মেরে তাকে স্বাভাবিক করে। এরই মধ্যে সঞ্জনা অর্জুনকে ডাক দেয় এবং তারা চারজন আবারও একত্রিত হয়। সঞ্জনা, ডিকে এবং মাদান অর্জুনকে বলার চেষ্টা করে যে তারা কি সব দেখেছে। তারা এখন আর এই মন্দিরে এক মুহূর্তও থাকতে চায় না। এমন সময় হঠাৎই 12টা বেজে যায়। চারিদিক থেকে এক অদ্ভুত তীব্র শব্দ আসতে শুরু করে, যা যেন তারা চারজন সহ্যই করতে পারছিল না। তবে কিছুক্ষণের মধ্যেই এই শব্দটি বন্ধ হয়ে যায়। তখন অর্জুন জানায় তার ওই নয়েজ ক্যান্সেলিং ডিভাইসের কারণেই এমনটি হয়েছে। তবুও তারা এখানে থাকতে ভয় পাচ্ছিল, তাই তারা সিদ্ধান্ত নেয় যে তখনই তারা এই মন্দির থেকে বেরিয়ে যাবে। এমন সময় তারা তাদের সামনে কাউকে একটা দেখতে পায়। এটা মূলত কৃষ্ণা পানাইকারের ওই লোক ছিল, যে কিনা মন্দিরের দেখাশোনার দায়িত্বে ছিল। অর্জুনের মতে এই সবকিছু তাদেরই চাল। তারা এই সবকিছুর মাধ্যমে তাদেরকে ভয় দেখাতে চাচ্ছে, যাতে করে তারা ওই গুপ্তধন পর্যন্ত না পৌঁছাতে পারে। তাই অর্জুন কৃষ্ণা পানাইকারের ওই লোককে সেখানেই মেরে অজ্ঞান করে দেয় এবং তাকে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখে। এই ঘটনায় তাদের তিনজনের বিশ্বাস আবারও ফিরে আসে অর্জুনের উপর। অর্জুনের মতে তারা তিনজন যে তিন দিকে গিয়েছিল ওই তিন দিকেই রয়েছে ওই চাবির 3টা টুকরো। তাই তারা সেখানে গিয়ে যেন ওই টুকরোগুলো উদ্ধার করে নিয়ে আসে। এই উদ্দেশ্যে তারা চারজনই বেরিয়ে পড়ে।
এদিকে চিন্তায় দেবরাজের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। 12টা বেজে গিয়েছে আর মাত্র 5-6 ঘন্টা। তাই তো সঞ্জনা, ডিকে এবং মাদান তাড়াহুড়া করে ওই 3টি চাবির টুকরো খুঁজে বের করে আনে। তবে এই 3টা চাবির টুকরো একসাথে মিশছিলই না। মনে হচ্ছিল এর মাঝখানের একটা টুকরো এখন এখানে নেই। অর্থাৎ এই চাবির 4টা টুকরো রয়েছে, যার 3টা তো তারা পেয়ে গিয়েছে। এখন চতুর্থ টুকরো খুঁজে বের করতে হবে। 3 দিকে 3টা টুকরো পাওয়া গিয়েছে, অর্থাৎ মন্দিরের চতুর্থ দিকেই চতুর্থ টুকরো রয়েছে। এই উদ্দেশ্যে তারা চলে যায় চতুর্থ দিকের মন্দিরে। এই মন্দিরটি পুরোপুরি অন্ধকারে আচ্ছন্ন ছিল। এদিকে তাদের কাছে কোনো টর্চ লাইটও ছিল না। একটা কর্পূর জ্বালিয়ে তারা সেখানকার দেওয়ালে খোঁজার চেষ্টা করে, তবে তারা কিছুতেই খুঁজে পাচ্ছিল না। এক পর্যায়ে কর্পূরটি নিভে যায়, এরই সাথে তাদের আশার আলো নিভে যায়। তারা সকলে হতাশ হয়ে পড়ে, কেননা 3টার বেশি বেজে গিয়েছিল আর মাত্র কয়েক ঘন্টাই সময় আছে। ডিকের স্বপ্ন ছিল এই টাকা আত্মসাৎ করে পুরো পৃথিবী ঘুরে দেখার। সে এখানে সঞ্জনাকে প্রশ্ন করে যে তার কি স্বপ্ন ছিল। সঞ্জনা জানায় ছোটবেলা থেকে সে এতিমখানায় বড় হয়েছে, সেখান থেকে নিয়ে এসে দেবরাজই তাকে পড়াশোনা করিয়ে এই ফিল্ডে এনেছে। এখন এর বদলে দেবরাজ তার কাছ থেকে এই একটা জিনিসই চেয়েছে, তাই সে বিনা স্বার্থে এই কাজ করছে। তাই তার কোনো বিশেষ ইচ্ছা অথবা স্বপ্ন নেই। এই সকল কথা বলতে বলতে হঠাৎই আমরা দেখতে পাই ওই দেওয়ালে একটা ছোট্ট ছিদ্রের মতো আছে, যেখান থেকে চাঁদের আলো ভেতরে এসে পড়ছে। এই চাঁদের আলোর ফলে সেখানে থাকা একটা ছোট্ট টুকরো জ্বলজ্বল করতে আরম্ভ করে। অর্জুন সবকিছু বুঝতে পারে এবং ওই টুকরোটিকে বের করে নিয়ে আসে। এরই ছিল তাদের ওই চাবির মাঝখানের টুকরোটি। চাবিটিকে এক করার পর তারা প্রস্তুত হয়ে যায় ওই সিক্রেট রুমে প্রবেশের জন্য। এদিকে পুলিশ পৌঁছে গিয়েছিল কৃষ্ণা পানাইকারের বাড়িতে। তাদের কাছে সার্চ ওয়ারেন্ট ছিল, যা দেখে কৃষ্ণা পানাইকার অবাক হয়ে যায়। এদিকে অর্জুনরা পৌঁছে গিয়েছিল মেন মন্দিরে, যে মন্দিরের নিচেই ছিল ওই সিক্রেট দরজা। তবে নিচে যাওয়ার কোনো পথই তারা খুঁজে পাচ্ছিল না। এমন সময় অর্জুনের মনে পড়ে যায় পুরাহিতের বলা সেই মাখনের হাড়ির গল্প। তাই সেই কৃষ্ণার মূর্তির উপরে থাকা একটা ছোট্ট ঠিলের মতো অংশে আঘাত করে, ফলে সেখান থেকে পড়তে শুরু করে মাখন, যা গিয়ে এক স্থানে জড়ো হয়। মাখনগুলো একত্রিত হওয়ার পর সেখানে থাকা দরজাটি খুলে যায় এবং নিচে নামার সিঁড়িটিও প্রস্তুত হয়ে যায়। অন্যদিকে কৃষ্ণা পানাইকারকে রাজি করে ফেলে বাসুদেব তাদের সাথে গিয়ে সকালবেলা ওই মন্দিরের দরজা খোলার জন্য, কেননা তাদের কাছে সার্চ ওয়ারেন্ট ছিল। আর এই ক্ষেত্রে কৃষ্ণা পানাইকার যদি কোঅপারেট না করে তাহলে তাদের মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে হতো। ততক্ষণে 5টা বেজে গিয়েছিল। অর্জুনদের হাতে আর মাত্র আধা ঘন্টা সময় ছিল। এখন নিচে যাওয়ার পর তাদের সামনে আসে একটা সিক্রেট দরজা, যেখানে 4টা চাবি প্রবেশের স্থান ছিল, যা দেখে তারা 4জনই অবাক হয়ে যায়, কেননা তাদের মতে এখানে একটাই কিহোল থাকার কথা। তাদেরকে এখন সঠিক কিহোলটি খুঁজে বের করতে হবে, আর তা না হলে এখানে বিষাক্ত গ্যাস ছড়াতে শুরু করবে। এই সময় অর্জুন আবারও তার বুদ্ধি খাটায়। কৃষ্ণার জন্মের যুগ ধরে সে খুঁজে বের করে যে ব্রোঞ্জটাই হবে হচ্ছে আসল কিহোল। তাই তো কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে না ভুগে সে সরাসরি গিয়ে ওই ব্রোঞ্জের কিহোলের মধ্যেই চাবিটি ঢুকিয়ে দেয়। সাথে সাথে তাদের সামনে থাকা ওই দরজাটি খুলে যায় এবং তাদের সামনে চলে আসে অজস্র হীরা জহরাত, যা দেখে তারা যেন বিস্মিত হয়ে যায়। তবে এই হীরা জহরাত বাদেও সেখানে আরো একটি দরজা ছিল, যার উপর ইনফিনিটির চিহ্ন আঁকা ছিল, যে জিনিসটা অর্জুন লক্ষ্য করে। তবে এখন আর এইসব ব্যাপারে ভাবার সময় নেই। এর মধ্যে পুলিশ এবং গ্রামবাসী সহ সকলে পৌঁছে গিয়েছিল মন্দিরের সামনে। তারা এখনই প্রবেশ করতে চলেছিল, তাই দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে তারা 4জন যতটা সম্ভব ততটা সোনা সংগ্রহ করে নেয় এবং সেখান থেকে বেরিয়ে আসে। তারা সোজা চলে যায় দেবরাজের বলা আড্ডাখানায়। সেখানে পৌঁছানোর পর নিজেদের সামনে এত সোনা জহরাত দেখে তারা যেন খুশিতে আত্মহারা হয়ে যায়। এখন আর তাদের কোনো স্বপ্নই অপূরণ থাকবে না। এদিকে ওই মূর্তির নিচের দরজার সামনে পৌঁছে গিয়েছিল কৃষ্ণা পানাইকার, দেবরাজ এবং বাসুদেব। পুঁথি অনুযায়ী কৃষ্ণা পানাইকার তার লোক দিয়ে ওই দরজা খোলে। দরজা খুলতেই তারা সবাই অবাক হয়ে যায়, কেননা তাদের সামনে ছিল অজস্র সোনাদানা, যা দেখে দেবরাজ একেবারেই হতবাক হয়ে যায়।
তখনই বাসুদেব এসে তাকে জিজ্ঞাসা করে যে তার লোকজন কি তাহলে সোনা গয়না এখান থেকে নিতে পারেনি। ফলে আমরা বুঝতে পারি বাসুদেব দেবরাজের পরিকল্পনার ব্যাপারে আগে থেকেই জানত। দেবরাজ এখানে চিন্তায় পড়ে যায় যে তাহলে তারা সোনা নিয়ে যায়নি কেন। আর এর প্রশ্নের উত্তর আমরা পরবর্তী দৃশ্যেই পেয়ে যাই, যখন আমরা দেখতে পারি আর্জুনরা কোনো সোনা গয়না নয় বরং কাঠের টুকরো নিয়ে সেখান থেকে গিয়েছিল, যা তাদের কাছে মনে হচ্ছিল সোনা গয়না। তাদের বলতে সঞ্জনা, ডিকে এবং মাদানের কাছে। আর্জুন তো স্বাভাবিক ছিল, তার কাছে এই লাঠির টুকরোই ছিল। এরই মধ্যে সেখানে চলে আসে সান্স ফেরারো। সে নিজের সামনে সোনা গয়না অথবা ওই বাঁশি বাদে এই লাঠির টুকরো দেখে বেশ অবাক হয়ে যায় এবং এই ব্যাপারে আর্জুনকে জিজ্ঞাসা করে। আমরা বুঝতে পারি এই সব কিছু আর্জুনেরই পরিকল্পনা ছিল। মূলত গত 2 বছর ধরে সে সান্স ফেরারোকে ধরার জন্যই এই সকল পরিকল্পনা করছিল। হ্যাঁ, আর্জুন একজন পুলিশ অফিসার ছিল। সে এবং বাসুদেব একই টিমের হয়ে কাজ করছিল। তারা এই সকল পরিকল্পনা, এই সকল কিছু করেছিল শুধুমাত্র সান্স ফেরারোকে দেশে এনে তাকে গ্রেফতার করার জন্য। এই কাজে তারা সফলও হয়েছে। দেবরাজকে অলরেডি পুলিশ এসে ধরে নিয়ে গিয়েছে। এদিকে সান্স ফেরারো এবং আর্জুনের মধ্যে লড়াই চলাকালীন সেখানেও পুলিশ পৌঁছে যায় এবং এক পর্যায়ে তাকেও গ্রেফতার করে নেওয়া হয়। তাকে গ্রেফতারের মাধ্যমে পাচার হওয়া দেশের সকল মূর্তিও উদ্ধার করা সম্ভব হয়। তবে বাসুদেব তখনও পর্যন্ত বুঝতে পারছিল না যে সঞ্জনা, ডিকে এবং মাদান কিভাবে ওই মন্দিরের ভেতরে ওই সবকিছু দেখছিল, কিভাবে তারা সোনার বদলে ওই কাঠি তুলে নিয়েছিল। তখন এই পুরো ব্যাপারটা আর্জুন তাকে বুঝিয়ে বলে। মূলত ওই মন্দিরের ভেতরে এক বিশেষ ধরনের ফুল আছে, যে ফুলগুলো শুধুমাত্র রাতেই ফোটে। আর এই কারণেই রাতের বেলা ওই ফুলের সুগন্ধ পুরো মন্দিরে ছড়িয়ে পড়ে, যার ফলে যে কোনো মানুষেরই হ্যালুসিনেশন হতে পারে। একথা শুনে বাসুদেব তাকে প্রশ্ন করে তাহলে আর্জুনের কেন হ্যালুসিনেশন হলো না। উত্তরে আর্জুন জানায় যে সে একটা বিশেষ পাতার রস খেয়ে সেখানে গিয়েছিল। এই ব্যাপারে সে সেদিন জানতে পেরেছিল যেদিন রাতে সে কৃষ্ণা পানাইকারের ওই লোকের পিছু করেছিল। তার হাতে ছিল ওই বিশেষ পাতা, যার রস পান করার মাধ্যমে হ্যালুসিনেশন কাটানো সম্ভব। আর্জুন জানতো বাকি 3 জন এটা পান করবে না, তাই তার জন্য এই কাজটি করা সহজ হয়ে গিয়েছিল। এছাড়া সে যখন বুঝতে পেরেছিল যে বাকি 3 জন ভয় পেয়ে ওই মন্দির থেকে চলে আসতে চাইছে, তখন সে মিথ্যা তাদের সামনে কৃষ্ণা পানাইকারের ওই লোকের কথা বলেছিল। যেহেতু তারা হ্যালুসিনেট করছিল, তাই আর্জুনের বলাতে তারাও কল্পনা করতে শুরু করে যে সেখানে সত্যিই কৃষ্ণা পানাইকারের ওই লোক এসেছে এবং সেই সবকিছু করছে। অর্থাৎ এই সব কিছু আর্জুনের পরিকল্পনারই একটি অংশ ছিল। আর এই হ্যালুসিনেশনের কারণেই সঞ্জনা, ডিকে এবং মাদান সোনা রেখে তার পাশে থাকা কাঠিগুলোকেই ব্যাগেতে পুরেছিল। আমরা জানতে পারি এই কেসে সঞ্জনা এবং ডিকে সাক্ষ্য দেওয়ায় তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে মাদান এবং দেবরাজকে সান্স ফেরারোর সাথে অপরাধী ঘোষণা করা হয়েছে, যে কারণে সঞ্জনা আর্জুনকে মন থেকে ধন্যবাদ জানায়। তারা দুজন এবার এক হয়ে গিয়েছিল। তবে সঞ্জনা এখানে আর্জুনকে একটা শেষ প্রশ্ন করে। সে জানতে চায় যে ওই মন্দিরে কি সত্যিই কৃষ্ণার বাঁশি আছে। আর্জুন বলে সেই বানোয়াট কথাটিকে এতটা বড় করেছিল যাতে করে সান্স ফেরারো ওই বাঁশির লোভে এই দেশে আসে, এছাড়া আর কিছুই না। তখনই আমরা মন্দিরের দৃশ্য দেখতে পাই, যেখানে ওই ইনফিনিটি চিহ্নওয়ালা রুমটিকে দেখতে পাই, যার ভেতরে ছিল এক বিশাল আকারের নাকশা, যেটা কোনো স্বর্ণকে পাহারা দিচ্ছিল না, বরং পাহারা দিচ্ছিল সেখানে থাকা কৃষ্ণার বাঁশিকে। অর্থাৎ আসল গুপ্তধন তো এই বাঁশি। আর এটাকে রক্ষা করার জন্যই মূলত কৃষ্ণা পানাইকার এবং ওই স্বামী সবকিছু জানা সত্ত্বেও এই সবকিছু ঘটতে দিয়েছিল, যাতে করে স্বর্ণের আড়ালে তারা ওই বাঁশিকে রক্ষা করতে পারে। এছাড়া আর্জুনরা যে রাতে ওই মন্দিরে প্রবেশ করেছিল সেটা মূলত রোহিণী নক্ষত্রের রাত ছিল। তাদের মতে এই রাতে কৃষ্ণার ইচ্ছা ব্যতীত কিছুই ঘটে না। আর এ কারণেই সবাইকে বোকা বানানোর জন্যই কিছুদিন আগে থেকেই রোহিণী নক্ষত্রের আয়োজন শুরু করা হয়েছিল, যাতে করে কেউ বুঝতেই না পারে ওই বিশেষ রাতের ব্যাপারে। অর্থাৎ তাদের মতে এই সব কিছু কৃষ্ণার ইচ্ছাতেই হয়েছে। সেই মূলত আর্জুনকে সাহায্য করেছে অপরাধীকে ধরতে। আর এই টুইস্টের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এটি একটি সাউথ ইন্ডিয়ান মিস্ট্রি হরর মুভি ছিল। দেখা হচ্ছে পরবর্তী মুভির গল্পে। আল্লাহ হাফেজ।